আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, বিশ্ব রাজনীতির দাবা খেলায় বাংলাদেশ এখন ঠিক কোন ঘরে দাঁড়িয়ে আছে তা কি আদৌ আমরা সত্যি অনুভব করতে পারছি? আমরা প্রায়শই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা ছায়া সরকারের কথা শুনে থাকি। পশ্চিমা রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই হয়তো ভেবেছিলেন অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর যে পুরনো এই নীতি তার হয়তো এবার অবসান ঘটতে যাচ্ছে। বিশেষ করে যখন প্রকাশ্যে এমন আলোচনা আসে যে অন্য দেশের সরকার পরিবর্তনের জন্য কোনো পরাশক্তি আর নিজের অর্থ ব্যয় করবে না, তখন সাধারণ মানুষের মনে একটা আশার সঞ্চার হওয়াটাই কিন্তু স্বাভাবিক বিষয়, তাই না? কিন্তু সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা কি আসলেই এত সহজ? পর্দার আড়ালে আসলে কি ঘটছে? আর এই ভূ রাজনৈতিক সমীকরণে আমরা আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? আজ আমরা সেই বিষয়টির একেবারে গভীরে প্রবেশ করব। কারণ এখানে কিন্তু জড়িয়ে আছে আমাদের অস্তিত্ব, আমাদের ভবিষ্যৎ এবং এই দক্ষিণ এশিয়ার আমি মনে করি সামগ্রিক স্থিতি। দর্শক, একটু খোলা মনে পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্রটার দিকে তাকান। পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা থেকে শুরু করে মালদ্বীপ, কোথাও কি নিরঙ্কুশ শান্তি বা স্থিতিশীলতা আছে? এই অস্থিরতা কিন্তু একদিনে কোনোভাবে তৈরি হয়নি বা প্রাকৃতিকভাবে ঘটেনি। বিশ্ব মোড়লদের, বিশেষ করে পশ্চিমা পরাশক্তিগুলোর একটা সুনির্দিষ্ট লক্ষ্য হলো এই অঞ্চলে ভারত এবং চীনের যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত আধিপত্য আছে, সেই আধিপত্য একটা অদৃশ্য সীমানার মধ্যে আটকে রাখা, অর্থাৎ এটাকে বন্দি করে ফেলা। আর এই কাজটি করার জন্য সবচেয়ে মুখ্যম যে অস্ত্র, সেই অস্ত্র হলো এই দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিকে যেভাবেই হোক অস্থিতিশীল করে তোলা। পাকিস্তানের দিকে তাকান, তাহলে দেখবেন সেখানে এমন এক পরিবেশ বর্তমান সময়ে তৈরি করে রাখা হয়েছে যেন ভারতের পশ্চিম সীমান্তে সবসময় একটা উত্তাপ বিরাজ করে এবং রাষ্ট্রটি তার নিজস্ব যে সক্ষমতা, সেই সক্ষমতা হারিয়ে ফেলে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির মাধ্যমেও পুরো সেন্ট্রাল এশিয়া এবং চীনের জন্য একটা প্রচ্ছন্ন চাপের বলয় কিন্তু তৈরি করা হয়েছে। এই পুরো খেলার একটা অন্যতম প্রধান কেন্দ্র এখন আমাদের এই বঙ্গোপসাগরীয় অঞ্চল, বা সরাসরি বলা যায় আমাদের বাংলাদেশ। এই ভূরাজনৈতিক সমীকরণে মিয়ানমার বা বার্মার বর্তমান পরিস্থিতি আমাদের জন্য একটি বিশাল সতর্কবার্তা। ইতিহাসের পাতা ঘাটলে কিন্তু দেখা যায় সেই 50-এর দশক থেকেই এই আরাকান অঞ্চল এবং বঙ্গোপসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমা বিশ্বের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু রয়েছে। ভারত যখন তাদের যোগাযোগ প্রকল্প নিয়ে এগুচ্ছে, আর চীন যখন তাদের বাণিজ্য পথের একটা বড় কেন্দ্র হিসাবে এই বঙ্গোপসাগরকে ব্যবহার করতে চাইছে, তখন অন্য পরাশক্তিরা কি কোনোভাবে নিশ্চুপ থাকবে? তারা কি চুপচাপ বসে সে খেলা দেখবে? কখনোই না। তারা দশকের পর দশক ধরে নানা কৌশলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, যার ফলশ্রুতিতে আজ মিয়ানমারের অভ্যন্তরীণ সমাজ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ বিভিন্ন জাতিগোষ্ঠীগুলোর মধ্যে এমন এক পারস্পরিক ঘৃণা আর অবিশ্বাসের বীজ বপন করা হয়েছে যে আজ সবাই সবার বিরুদ্ধে কিন্তু অস্ত্র তুলে নিয়েছে। এর সরাসরি ভুক্তভোগী কিন্তু আমরাও। রোহিঙ্গা সংকটের শিকড় এই ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে কিন্তু নিহিত, যা কিনা দশকের পর দশক ধরে এখন পর্যন্ত জিইয়ে রাখা হয়েছে। কোনোভাবে এটা নিষ্পত্তি হচ্ছে না। এবার আসুন আমাদের নিজেদের উঠানে। আমাদের দেশের রাজনৈতিক পট পরিবর্তনগুলোকে শুধুমাত্র অভ্যন্তরীণ কোনো কারণ বা সাময়িক বিক্ষোভের ফলাফল হিসাবে দেখলে পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। এর পেছনে কিন্তু রয়েছে দীর্ঘমেয়াদী এক মরুকরণের রাজনীতি। একটু খেয়াল করলে দেখবেন দীর্ঘ সময় ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা শক্তি এবং বিরোধী শক্তিগুলোর মধ্যে যে বিভেদ তৈরি করা হয়েছে, তা কিন্তু স্বাভাবিক কোনো রাজনৈতিক প্রতিযোগিতা ছিল না।
এটা পরিণত হয়েছে অস্তিত্ব বিনাশের এক অন্ধ লড়াইয়ে। দর্শক, প্রতিবেশী দেশের একটি রাজ্যের রাজনীতির দিকে তাকালেও কিন্তু আমরা দেখছি কিভাবে একচেটিয়া ক্ষমতার চর্চা এবং পরিবারতন্ত্রের উত্থান শেষ পর্যন্ত একটা সামাজিক বিভাজনের জন্ম দেয় এবং চরমপন্থার উত্থান ঘটায়। আমাদের দেশেও ঠিক একইভাবে সমাজকে নানাভাবে কিন্তু বিভক্ত করা হয়েছে। দেশের প্রধান রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলোর মধ্যে পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ এবং প্রতিহিংসা এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে রাষ্ট্রযন্ত্র সামান্য দুর্বল হলেই পুরো সমাজ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ার একটা বিশাল ঝুঁকি কিন্তু তৈরি হয়েছে। দর্শক, সাম্প্রতিক যে বিশাল রাজনৈতিক অভ্যুত্থান আমাদের দেশে ঘটে গেল, অনেকেই হয়তো ভাবছেন এটাই বুঝি শেষ পরিণতি। কিন্তু দর্শক, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণ যারা করেন তারা জানেন এটা আসলে একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাত্র একটি ধাপ। একটি সরকার পরিবর্তনই এই খেলার শেষ কথা নয়। আসল সংকট শুরু হয় এরপর, যখন একটি সমাজ রাজনৈতিকভাবে চরম বিভক্ত থাকে, তখন সেই সমাজের ভেতরে খুব সহজেই কিন্তু অরাজকতা এবং সংঘাতের অনুপ্রবেশ ঘটানো যায়। আমাদের দেশে এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে, সেখানে পারস্পরিক অবিশ্বাস এতই তীব্র যে সবাই কিন্তু একে অপরকে কিভাবে দমন করা যায় সেই চিন্তাতেই বেশি মগ্ন। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চায় আন্তর্জাতিক এই ডিপ স্টেট বা ছায়া শক্তিগুলো। তারা জানে এই বিপুল জনসংখ্যার দেশে যদি একবার গৃহযুদ্ধ বা জাতিগত সংঘাত কোনোভাবে বাঁধিয়ে দেয়া যায়, তবে সেটা এই অঞ্চলের জন্য কতটা ভয়াবহ হবে এবং তখন খুব সহজেই তারা নিজেদের স্বার্থ হাসিল করে নিতে পারবে। এবং বর্তমান সময়ে কিন্তু তারা সেই উদ্দেশ্য সফল করার জন্য কাজ করে যাচ্ছে। দর্শক, এই সংকটময় মুহূর্তে বিভিন্ন দেশের কূটনীতিকদের যে অতি তৎপরতা আমরা লক্ষ্য করছি, তা কিন্তু আমাদেরকে আরো বেশি ভাবিয়ে তোলে। বিদেশি রাষ্ট্রদূতদের অস্বাভাবিক আনাগোনা, তাদের শারীরিক ভাষা এবং নানা মহলের সাথে রুদ্ধদ্বার বৈঠকগুলো আসলে সাধারণ কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এগুলো দেখে অনেক সময় ঔপনিবেশিক আমলের সেই প্রতিনিধি বা শাসকদের কথা কিন্তু মনে পড়ে যায়। দর্শক, ঝড়ের আগে যেমন প্রকৃতিতে একটা কুমোট ভাব বিরাজ করে, ঠিক তেমনি কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনেও এখন বিভিন্ন দেশি বিদেশি প্রভাবশালীদের এক অদ্ভুত আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তারা আসলে এমনভাবে গুটি সাজাচ্ছে যাতে সমাজের কোনো অংশই স্বস্তিতে না থাকতে পারে। কখনো তারা নির্দিষ্ট কোনো পক্ষের বিরুদ্ধে ইন্ধন যোগাচ্ছে, আবার কখনো বা ভিন্ন মতাবলম্বী বা ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মনে নানাভাবে আতঙ্ক তৈরি করছে। এই বিবিধের রাজনীতি সফল হলে দুর্বল শ্রেণীগুলোর উপর কিন্তু নেমে আসবে অবর্ণনীয় এক প্রকার দুর্যোগ। একটু গভীরভাবে চিন্তা করুন সুপ্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট ভূখণ্ডে প্রায় 18 কোটিরও বেশি মানুষের বসবাস। আমাদের কিন্তু বিশাল কোনো অরণ্য নেই, আবার দুর্গম কোনো পাহাড়ি বা জনমানবহীন এলাকা বা প্রান্তর নেই যেখানে গিয়ে মানুষ আশ্রয় নিতে পারবে। আমাদের এই চরম ঘনবসতিপূর্ণ দেশে যদি একবার কোনো বড় ধরনের সামাজিক বা রাজনৈতিক বিস্ফোরণ ঘটে, মানুষের ভিতরে এই পুঞ্জীভূত ঘৃণা আর খুব যদি একবার কোনোভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তবে তার পরিণত হবে কল্পনাতীত। তখন কে কোন দলের বা কে কোন মতাদর্শের, সেসব কিছু আর কোনোভাবে বিবেচ্য হবে না। এই ছোট্ট বদ্বীপের সংঘাতের আগুন একবার যদি জ্বলে ওঠে, তা বিশ্বের অন্যান্য অনেক পরিচিত সংঘাতের চেয়েও কিন্তু বহুগুণ বেশি ধ্বংসাত্মক হবে। কারণ এই বিপুল জনসমুদ্রে একবার বিশৃঙ্খলা তৈরি হলে তা সামাল দেওয়ার মতো কোনো কাঠামো আর কিন্তু কোনোভাবে অবশিষ্ট থাকবে না, যেটা এই রাষ্ট্রের জন্য, এই সরকারের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। তাই আজ কিন্তু সময় এসেছে আমাদের সবার সতর্ক হওয়ার। আমাদেরকে আসলে বুঝতে হবে যে এই বিভেদ, এই অসহিষ্ণুতা, এগুলো হয়তো সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি নয়। এগুলো অত্যন্ত সুকৌশলে আমাদের ভেতরে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি অন্ধের মতো এই আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলার দাবার গুটি হয়েই থাকি, তবে খুব শীঘ্রই হয়তো আমাদের এমন এক অন্ধকারের মুখোমুখি হতে হবে যেখান থেকে ফেরার আর কোনো ধরনের পথ থাকবে না।
কোনো রাস্তা থাকবে না। রাজনৈতিক মতপার্থক্য একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য হতে পারে, কিন্তু সেটা যেন কখনোই আমাদের জাতীয় অস্তিত্ব এবং রাষ্ট্র হিসাবে আমাদের যে মূল ভিত্তি তাকে আসলে কোনোভাবে বিপন্ন না করে, সেটা খেয়াল রাখতে হবে। নিজেদের মধ্যে এই যে হানাহানি আর বিভেদ, সেটা ভুলে আমরা যদি একতাবদ্ধ হতে না পারি, যদি আমরা বৃহত্তর স্বার্থ অনুধাবন করতে ব্যর্থ হই, তবে ইতিহাসের এক চরম নির্মম পরিণতি বরণ করতে হবে আমাদের এই প্রজন্মকে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের চারপাশের সামগ্রিক যে ঘটনাবলী রয়েছে সেগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। বলা যায় না কখন আসলে কি ঘটে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।